তোরা কি থাকবি নাকি যাবি? থাকলে থাক, আর গেলে সকাল সকাল যা, বেশি রাত করার দরকার নেই। নাতনি মিমিকে কোলে নিয়ে নিখিলেশবাবু কথাগুলো বললেন তার মেয়ে পূজাকে। মায়ের সাথে বসে গল্প করছিল পূজা। বাবার কথাগুলো শুনে একটু রাগ হলো তার। এই বাবার এক দোষ, যে কবারই পূজা মেয়েকে নিয়ে একা আসে, যাওয়ার দিন সকাল গড়িয়ে দুপুর হওয়ার সঙ্গে সঙ্গেই বাবা তাড়া দিতে থাকে তাড়াতাড়ি বের হওয়ার জন্য। আজকাল না হয় একটু তাড়াতাড়ি সন্ধে হয়, তো কি হবে একটু সন্ধে হয়ে গেলে? আমি তো মাঝে মধ্যে মেয়েকে নিয়ে সন্ধ্যের পরে একা একা বের হই বাড়ি থেকে প্রয়োজনে। কই, তখন তো কিছু হয় না। সে ভেবেছিল 4:20 ট্রেনটা ধরবে, 6টার মধ্যে বাড়ি পৌঁছে যাবে। কিন্তু না, বাবা তো তা শুনবে না। তার হুকুম তোমায় 3:10 ট্রেনটাই ধরতে হবে। খাওয়ার পরে একটু বসতেও দেবে না বলে নিজের আর মেয়ের জামাকাপড় গোছাতে শুরু করলো পূজা। শেষমেশ তৈরি হয়ে বের হলো সে। বিয়ের পর থেকে প্রত্যেকবারই পূজা শ্বশুরবাড়ি যাওয়ার সময় তার মায়ের মুখটা ভার হয়ে যায়, ছলছল করে তার চোখ দুটো। তারপর যখন ও স্টেশনে যাওয়ার জন্য টোটোতে ওঠে, তখন মায়ের চোখ থেকে জল গড়িয়ে পড়ে। জীবনে কখনো জল দেখেনি সে বাবার চোখে, এমনকি বিয়ের সময়ও নয়। আজ বের হওয়ার সময় যখন সে বাবাকে জড়িয়ে ধরল বিদায় নেওয়ার জন্য, বাবা কেমন যেন ফোঁপাতে লাগলেন। বাবার মুখের দিকে চেয়ে দেখল তার চোখে জল। বিয়ের প্রথম এ বাড়ি থেকে ও বাড়ি যাওয়ার সময় পূজার চোখ দুটোতেও জল চলে আসতো, কিন্তু এখন আর আসে না। মানিয়ে নিয়েছে সে নিজেকে। কিন্তু আজ বাবা মা দুজনের চোখে জল দেখে থেমে থাকতে পারল না সে। তার চোখ থেকেও জলের ধারা নেমে এলো। বাবাকে ছেড়ে মাকে জড়িয়ে ধরে চোখের জলটা মায়ের শাড়িতে মুছে দুজনকে বোঝাতে শুরু করলো। আচ্ছা, আমি কি আজ নতুন যাচ্ছি? তোমরা যদি চাও আমি থেকেই যাই। থাক অমিত ওর বাড়িতে একা, না হলে বলো মিমিকে পাঠিয়ে দিই ওর বাবার কাছে। যার মেয়ে তার কাছে থাক, আর তোমাদের মেয়ে থাকুক তোমাদের কাছে। কথাটা শুনে বাবা ছলছল চোখে মুচকি হেসে মেয়ে আর নাতনিকে বসিয়ে দিলেন টোটোতে। আগে বাবাই ট্রেনে তুলে দিয়ে আসতেন, কিন্তু পূজা এখন বারণ করে। মিমি অনেকটাই বড় হয়েছে, ও নিজেই এখন পূজার হাত ধরে উঠে পড়ে। তাছাড়া বাবা আবার একা একা এতটা পথ আসবে ভালো লাগে না পূজার, তাই একাই চলে যায়। টোটোতে উঠে চেয়ে থাকে পূজা বাবা মার দিকে। বাড়ির মধ্যে যায়নি ওরা, দাঁড়িয়ে আছে রাস্তার উপর। প্রত্যেকবারের মতো যতদূর পর্যন্ত দেখতে পায় দেখতে থাকে মা বাবাকে। বাবা মাও দেখেন তাদের মেয়েকে। বিয়ের পর প্রথমবার যখন সে বাবা মাকে ছেড়ে গিয়েছিল, ঠিক সেই রকমই কষ্ট হচ্ছে তার। বেশি কষ্ট হচ্ছে বাবার জন্য, যে বাবা এতটা শক্ত, সবসময় মা আর ওকে সামলেছেন। সেই বাবার চোখে আজ জল। বয়স বাড়ার কারণে শরীরের সাথে সাথে মানুষের মনটাও বোধ হয় দুর্বল হয়ে পড়ে। চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ে পূজার। তারপরে মিমিকে শক্ত করে ধরে বসে সে। টোটো থেকে নেমে ট্রেনে চাপে সে। নানান লোকজনের নানান কাণ্ড কারখানা দেখতে দেখতে মাথা থেকে উদাও হয়ে যায় মা বাবার চিন্তা। তারপর ট্রেন থেকে নেমে রিক্সা করে পৌঁছয় বাড়িতে। এদিকে সেই দুটো মানুষ হাঁসফাঁস করছে সেই বেলা 2:30 থেকে। সন্ধে হতে চলল, মেয়েটা ঠিকঠাক পৌঁছলো তো? নিখিলেশবাবু একবার ফোনের দিকে তাকাচ্ছেন, একবার ফোনটাকে হাতে তুলে কল লিস্টে যাচ্ছেন, আবার কি মনে করে রেখে দিচ্ছেন। ঘড়ির কাঁটা 5টা ছোঁয়া মাত্রই তিনি ফোন করলেন মেয়েকে। ফোন তুলে পূজা জানালো, হ্যাঁ বাবা পৌঁছে গেছি, চিন্তা করো না, আসতে কোনো অসুবিধা হয়নি। তোমরা কি করছো? তার প্রশ্নের উত্তরটা এড়িয়ে যাওয়ার জন্য মা পাশ থেকে বললেন, তাড়াতাড়ি দুটো রান্না বসিয়ে দে, তারপর তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়। ধকল তো কম হলো না, দেরি হলে দিদিভাই আবার না খেয়ে ঘুমিয়ে পড়বে। ঠিক আছে বলে পূজা ফোনটা রেখে রান্নাঘরের দিকে গেল। রাতের খাওয়া শেষ। অমিত ল্যাপটপে বসে অফিসের কিছু কাজ করছে। পূজা মেয়েকে নিয়ে গেল ঘুমাতে। মিমি ঘুমিয়ে পড়ল, কিন্তু
ঘুম আসছে না পূজার। বারবার মা বাবার কথা মনে পড়ছে। আজ এত বছর পরও ওরা কষ্ট পায় আমার জন্য ঠিক আগের মতোই। আজও মিস করে আমাকে। আচ্ছা, এই যে মিমিকে ছেড়ে আমি এক মুহূর্তও থাকতে পারি না। ওর বিয়ে হয়ে গেলে কি করে থাকব? এমন সময় অমিত এলো ঘুমাতে। পূজাকে জাগতে দেখে বলল, কি গো, এখনো ঘুমাওনি? ট্রেন জার্নি করলে তোমার তো প্রচণ্ড ঘুম পায়। কি হলো আজ? পূজা ওর মনের কথাগুলো বলল অমিতকে। অমিত একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে পূজাকে বুকে টেনে নিয়ে ওর মাথায় হাত বুলাতে লাগলো। কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ল পূজা। কিন্তু ঘুম নেই অমিতের চোখে। সত্যি তো, মিমি যখন পরের বাড়ি যাবে তখন আমার আর পূজার অবস্থাও ও বাড়ির মা বাবার মতোই হবে। কি করে বাঁচবো আমরা মিমিকে ছাড়া? ভাবতেই মনে পড়ে গেল সেদিনের কথা। বিয়ের পরের দিন বিদায়ের সময় পাগলের মতো চিৎকার করতে করতে কাঁদছিল পূজা। কান্না করছিল ওর মা বাবা, আত্মীয় স্বজন। তবুও আমি পূজাকে নিয়ে চলে এসেছিলাম ও বাড়ি থেকে। অমনি করে কেউ এসে আমাদের কাঁদিয়ে দিয়ে মিমিকে তুলে নিয়ে যাবে। সন্তান দূরে থাকার যন্ত্রণা আমাকেও কুড়ে কুড়ে খাবে। মিস করব মিমিকে। যখন ইচ্ছা তখন দেখতে পাবো না ওকে। হ্যাঁ, সেদিনই তো সবেমাত্র 2 মাস খানেক বিয়ে হয়েছিল আমাদের। 1 সপ্তাহ আগে ও বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম আমি আর পূজা। সেদিন মাঘী পূর্ণিমা ছিল। পূজা ও বাড়িতে যেতে চেয়েছিল। ও বাড়িতে বড় করে লক্ষ্মীনারায়ণ পুজো হয়। নিশ্চয়ই ওর বাবা মাও আশা করেছিলেন মেয়ের পথ চেয়ে। আমার কাছ থেকে সম্মতি পেয়ে মায়ের কাছে জিজ্ঞাসা করতে গিয়েছিল ও। মা না করে দিয়েছিল। বলেছিল অত ঘন ঘন বাপের বাড়ি যাওয়ার কি আছে। মায়ের কথা শুনে পূজা আমার দিকে তাকিয়েছিল অপলকে। আমি কোনো কথা বলতে পারিনি মায়ের ওপর। সত্যি সেদিন চুপ করে থাকা উচিত হয়নি আমার। মাকে বোঝাতে তো পারতাম। আচ্ছা, শুনেছি সময়ের চক্র নাকি বৃত্তাকারে ঘোরে। এমনটা হবে না তো আমার মিমির সাথে? কেমন যেন অজানা আশঙ্কায় চোখ দুটো জলে ভরে উঠল অমিতের।